ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে একটা স্টাডি ব্লগ শেয়ার করব। সারাদিন আমি কি পড়ব সেটাই খুব সংক্ষেপে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আর এই দেখো, আমার এই বোর্ডে এখনও ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে লেখা আছে। তো তারপরে আমি এখনও বোর্ডে কিছু লিখিনি। তোমরা যারা শর্ট ভিডিওতে দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো যে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে আমাদের পালন করা হয় 2 ফেব্রুয়ারি, এবং এবারের থিম হচ্ছে ওয়েটল্যান্ডস অ্যান্ড ট্র্যাডিশনাল নলেজ সেলিব্রেটিং কালচারাল হেরিটেজ। রামসার কনভেনশন হয়েছিল 2 ফেব্রুয়ারি 1971-এ, এবং এটা ওয়েটল্যান্ডের ওপরে হয় রামসার কনভেনশন, এবং 1975-এ কেম ইন টু ফোর্স। আর ইন্ডিয়া 1 ফেব্রুয়ারি 1982-তে আমাদের যে জয়েন করেছিল রামসার ট্রিটি তাতে। আর রামসার কোথায় অবস্থিত? ইরানে। আর অ্যাট প্রেজেন্ট ফেব্রুয়ারি 2026 অনুযায়ী আমাদের বর্তমানে কিন্তু 98টা রামসার সাইটস রয়েছে, এবং হাইস্ট রামসার সাইট রয়েছে তামিলনাড়ুতে, এবং লার্জেস্ট রামসার সাইট এরিয়া ওয়াইজ সুন্দরবন। আর যদি বলা হয় লেটেস্ট রামসার সাইট কোনটা, তাহলে সেটা হলো পাটনা বার্ড স্যাংচুয়ারি ইউপিতে অবস্থিত, এবং ছাড়িধান গুজরাটে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গলে কটা রামসার সাইট অবস্থিত সেটা যদি তোমাদের বলে তাহলে হবে দুটো, একটা সুন্দরবন এবং আর একটা ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস। তাহলে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড কবে রামসার সাইট হয়েছিল? 2002-এ। এছাড়াও ডিসেম্বরে আরও দুটো রামসার সাইট অ্যাড হয়েছিল, সেগুলো হলো কোপড়া জলাশয় কেসি ছত্তিশগড়ের প্রথম জলাশয় এটা। আর এছাড়াও সিলিশের লেক, যেটা রাজস্থানে অবস্থিত। তো আমি তোমাদের সাথে একটু খুব সংক্ষেপেই শেয়ার করে নিলাম ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে। এইটা আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি, তোমরা যারা দেখোনি তাদের জন্যই আমি শেয়ার করলাম মেনলি এই ইনফরমেশানগুলো। তো এরপরে চলো, আমি সকাল সকাল উঠে আজকে স্টাডি রুটিনটা করে নিয়েছি। আজকে আমার একটু উঠতে দেরি হয়েছে, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক্সারসাইজ করে ছোটোখাটো যেসব কিছু কাজ করার থাকে নিজের জন্য, তো সেগুলো সমস্ত কিছু করে নিয়ে আমি এবার বসে পড়েছি পড়াশোনার জন্য। তো তারপরে টাইপিংও করতে হবে আমার মাঝে, তো আমি রুটিনে সেটা লিখিনি। এই দেখো, একটা স্টাডি রুটিন আমি করে নিয়েছি। 8টা থেকে ভেবেছিলাম করব, তো আমার একটু দেরি হয়ে গেল। আমি 8টা থেকে স্লটটা শুরু করব। তো 8টা থেকে 10টা, মানে 8টা থেকে তোমার ধরো 10টা, সেক্ষেত্রে 1.5 ঘন্টা ধরো। সেখানে 1.5 ঘন্টার একটু বেশি, 1.5 ঘন্টায় মানে ধরতে হবে এফেক্টিভ স্টাডি। তাছাড়াও আমি তারপরে আবার করেছি একটু ইংলিশ এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা করতে হবে। তো ইংলিশটা মোটামুটি 1 ঘন্টা, আর 1-1.5 ঘন্টা, কারেন্ট অ্যাফেয়ার্সটা আধা ঘন্টা। তারপর একটু জিকে ক্লাসগুলো যেগুলো দেখার থাকে কিংবা নিজের করার থাকে সেগুলো করলাম। তার সাথে সাথে একটু জিআইটাও প্র্যাকটিস করতে হবে, কারণ জিআইটা অনেক দিন করা হয়নি। তো এগুলো করে এবার আমি এই রুটিনে আজকে থেকেই শুরু করলাম, এবং আমি চলার চেষ্টা করব যে মানে সারাদিন কি পড়লাম সেগুলো একটু কুইক রিভিশন দেওয়া। এটা কিন্তু ভীষণ প্রয়োজন হয়, যেটা আমার বেশিরভাগ ক্ষেত্রেই দেওয়া হয় না, কিন্তু আজকে থেকে ভেবেছি আমি দেবই। সারাদিনে এই তো ম্যাথ, জিআই, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকের যে আমি রুটিনটা করেছি সেটা আমি যতটা চেষ্টা করব সবগুলো ফলো করার। এবার দেখা যাক কি হয়, তোমাদের সাথে লাস্টে শেয়ারও করব। তো সেগুলোর আমি চেষ্টা করব রিভিশন দেওয়ার। মানে একটু পড়ে নিলাম যে আমি ম্যাথ কী পড়লাম, একটু মনে করলাম যে সেখান থেকে আমার কোন বিষয়ে প্রবলেম হচ্ছে, তো একটু দেখে নিলাম। তারপরে তোমার জিআই, ইংলিশ কী পড়লাম সবটা মনে আছে কিনা, কিংবা কারেন্ট অ্যাফেয়ার্স একটু ঝালাই করে নেওয়া আর কি, রিভিশন দেওয়া। এবং তারপরে নেক্সট ডে আমি কি পড়বো পরের দিন সেটারও একটু প্ল্যান করে সকাল সকাল 10টার মধ্যে ঘুমিয়ে পড়া। তো এই রুটিনটা আমি আজকে থেকে করার চেষ্টা করব। মাঝে মাঝে হয়, আবার মাঝে মাঝে হয় না। আজ থেকে আবার ভালো মতো করার চেষ্টা করব, এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের স্লটটা শুরু করা যাক ম্যাথ দিয়ে। আমি ম্যাথ, টাইম এবং ডিস্ট্যান্স এই চ্যাপ্টারটা প্রথমেই করে নেব, কারণ আমার না ম্যাথ প্র্যাকটিস হয় না জিকের চক্করে। তোমরা অনেকেই বলো যে দিদি তুমি আমাদের সাথে শেয়ার করো যে জিকের প্র্যাকটিস সেটগুলো, তো সেগুলো আমি করছিলাম, কিন্তু এখন করতে করতে না জিকে তো যেহেতু মোটামুটি আমি মানে অপশান দেখলে বেশিরভাগ করে ফেলতে পারি আর কি, আর তো কিছু কিছু মুখে মুখে মনেই থাকে, কিন্তু আমার ম্যাথ, জিআই, ইংলিশ এই জিনিসগুলো করার মানে হচ্ছে না। তার জন্য আমি এখন প্র্যাকটিস সেটটা একটু কমিয়ে দিয়ে মানে নিজের দিকে ফোকাস করার চেষ্টা করছি। মানে ধরো আমার যেদিকে উইক পয়েন্ট, মানে ম্যাথটা আমি পারি, কিন্তু আমি ওই যে কম সময়ে করা প্র্যাকটিসের অভাবে ওইটা হয় না। জিআইটা একটু অনেক দিন করা হয় না, সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যেগুলো বাদ হয়ে গেছে, কিংবা ইংলিশ যেগুলো এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডিতে রয়েছে, যেমন আজকে আমি সেন্টেন্স চ্যাপ্টারটা ভাবছি পড়ে নেব একটু হলেও। তো দেখা যাক কতদূর কী করতে পারি। তো পুরো ভিডিওটা দেখতে থেকো। দেখো, এখন আমি ম্যাথ করে নিলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে টাইম অ্যান্ড ডিস্ট্যান্স এই চ্যাপ্টারটা আমি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এই বইটা মেনলি রাকেশ যাদব স্যার বইয়ের ক্লাস নোট, মানে রাকেশ যাদব স্যারের ক্লাস নোট। তো এখান থেকে আপাতত আমি ম্যাথটা করছি।
তোমরা কারা কারা এই বই থেকে ম্যাথ করো আমাকে একটু জানিও। তো আমি টাইম অ্যান্ড ডিস্টেন্সটা করে নিলাম, যেহেতু এই চ্যাপ্টারটা এসএসসির জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এবার এই চ্যাপ্টারের বেসিক বিষয়ে বেশ কয়েকটা অঙ্ক আমি করে নিয়েছি। যেমন ডিস্ট্যান্স মানে কি? ডিস্ট্যান্স মানে হচ্ছে দূরত্ব। দূরত্ব কি? দূরত্ব বিষয়টা মানে হচ্ছে আমাদের স্পিড। দূরত্ব মানে আমাদের স্পিড কত এবং টাইম, তাই ডিস্ট্যান্স ইকুয়ালস টু স্পিড ইন্টু টাইম। এটা আমাদের বেসিক ফর্মুলা জানতে হবে। তো এরপরে যদি আমাদের বলে যে একটা স্পিড দেওয়া হলো এবং সেক্ষেত্রে টাইমও দেওয়া হলো, তারপর বললো ডিস্ট্যান্সটা বের করতে, তাহলে ডিস্ট্যান্স ইকুয়ালস টু স্পিড ইন্টু টাইম, এই ফর্মুলায় ফেললেই হয়ে যাবে। তারপরে আবার এক্ষেত্রে যে টাইমটা হবে, যেমন ধরো একজন, এখানে ফার্স্ট কোয়েশ্চেনটা যেটা বলছে যে এ ম্যান কভার আ সার্টেন ডিস্টেন্স উইথ এক্স কিমি পার আওয়ার, বেগে গেল, তারপরে কাম ব্যাক উইথ ওয়াই কিমি পার আওয়ার, মানে এক্স কিমি পার আওয়ার বেগে গেল, যাওয়ার পরে সে ফিরে আসলো ওয়াই কিমি পার আওয়ার বেগে। তাহলে হি টেক্স টি আওয়ার্স টু গো অ্যান্ড কাম ব্যাক, যাওয়া আসা সেটাতে তার টি সময় লেগেছে, তাহলে তার ডিস্ট্যান্সটা কত? এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা যদি শর্টকাটে করতে চাই, তাহলে ডিস্ট্যান্স ইকুয়ালস টু স্পিড ইন্টু টাইম, যেটা বললাম। স্পিড কী হবে? যেহেতু দুটো স্পিড দেওয়া আছে, তাহলে প্রথম স্পিডটাকে S1 ধরলাম আর সেকেন্ড স্পিডটাকে S2 ধরলাম। S1 ইন্টু S2 ডিভাইডেড বাই S1 প্লাস S2 ইন্টু টোটাল টাইম, এটাই হয়ে যাবে এখানকার ডিস্ট্যান্স। তাহলে এখানে ফার্স্ট স্পিডটা দেওয়া আছে এক্স আর সেকেন্ড স্পিডটা ওয়াই, তাহলে এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, মানে দুটো স্পিডকে গুণ করব, ডিভাইডেড বাই দুটো স্পিডের যোগ করব ইন্টু টাইম, এটা করলেই ফার্স্ট অঙ্কটা হয়ে যাবে। তো এইভাবে, তো এটা একটা শর্টকাটে করার নিয়ম। তারপরে দেখো এই যে নেক্সট অঙ্কটা যদি বলে 3 কিমি পার আওয়ার বেগে গেল, যাওয়ার পরে 2 কিমি পার আওয়ার বেগে আসলো, তা 5 আওয়ার টাইম লাগলো, তাহলে ডিস্টেন্স কত? আমরা খুব সহজেই বের করে নিতে পারবো যে ফার্স্ট 3 কিমি দেওয়া আছে ইন্টু তারপরে 2 কিমি ডিভাইডেড বাই 3 প্লাস 2 5 ইন্টু 5, তাহলে 6 কিমি হয়ে গেল ডিস্টেন্সটা। তো এই বেসিক ফর্মুলাটা আমরা যদি জেনে থাকি, এছাড়া বড় করে তো করাই যাবে, তাহলে আমরা কিন্তু এই অঙ্কগুলো করে ফেলতে পারবো। নেক্সট অঙ্কটাও একইভাবে। তো আমি এই অঙ্কগুলো বেসিক থেকে টাইম অ্যান্ড ডিস্টেন্স একটু শুরু করেছিলাম। এই যে দেখতেই পাচ্ছ, এটা আবার আরেকটা অঙ্ক রয়েছে। তো বলছে এ ম্যান গো আ সার্টেন ডিস্টেন্স উইথ এক্স কিমি পার আওয়ার বেগে গেল অ্যান্ড হি কামস ব্যাক উইথ এ স্পিড অফ ওয়াই কিমি পার আওয়ার, ইফ হি টেক্স টি আওয়ার্স মোর টু কাম ব্যাক, মানে ফিরে আসতে তার টি সময়টা বেশি লাগে, তাহলে ডিস্ট্যান্সটা কত? তাহলে সেক্ষেত্রে আমার যদি ডিস্ট্যান্স হয়, তাহলে S1 S2 দুটো স্পিড যেটা থাকবে ডিভাইডেড বাই S1 মাইনাস S2, মানে যেটা বড় স্পিড হবে মাইনাস ছোট স্পিড, এটা মাইনাস করলে ইন্টু টাইম ডিফারেন্স যদি আমরা করি, তাহলে সেক্ষেত্রে আমাদের বেরিয়ে যাবে। যেমন ধরো এইভাবেই আমরা যদি এই অঙ্কগুলো করে নিই, এই যে 5 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, তাহলে এ ম্যান কভার এ সার্টেন ডিস্টেন্স ফ্রম হাউস টু অফিস, হাউস থেকে অফিসে গেল, যার পরে ট্রাভেল করছে 30 কিমি পার আওয়ার বেগে, তার করে সে দেখছে লেট হচ্ছে 10 মিনিট। তারপরে যদি সে তাহলে স্পিডটা বাড়িয়ে দেবে, 40 কিমি পার আওয়ার বেগে গেল, তখন দেখছে যে 5 মিনিট সে আগেই পৌঁছাচ্ছে, তাহলে ডিস্টেন্সটা কত? এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো ফার্স্ট স্পিডটা কত দেওয়া আছে 30 কিমি পার আওয়ার, সেটা লিখলাম, ইন্টু সেকেন্ড স্পিডটা কত দেওয়া আছে 40 কিমি পার আওয়ার, সেটাও লিখলাম, ডিভাইডেড বাই দুটো স্পিডের পার্থক্য, 40 মাইনাস 30 করলাম, মানে 10 হওয়ার পরে এবার দুটো, একটাতে লেট করছে আর আরেকটাতে মানে আগে পৌঁছাচ্ছে, একটা লেট আর একটা যদি আর্লিয়ার হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে দুটো সময়কে আমরা যোগ করে দেবো, T1 প্লাস T2, মানে একটা 10 মিনিট লেট আর একটা 5 মিনিট আর্লিয়ার, তাহলে 10 প্লাস 5, তাহলে দুটো টাইমের এক্ষেত্রে কিন্তু যোগ হয়ে যাবে। দেখো এটা ফর্মুলায় বসালেই চলে আসবে। পরের অঙ্কটাও ঠিক সেমভাবেই হবে, শুধু একটা বিষয় এক্ষেত্রে করে নিতে হবে, সেটা হচ্ছে আমাদের এই যে টাইম দেখতে পাচ্ছ, তো টাইম বলা আছে টোটাল 15 মিনিট হলো, তো 15 মিনিটটাকে আমরা ঘন্টাতে পরিণত করবো, 15/60 ঘন্টা, এই করলেই ফর্মুলায় ফেললেই হয়ে যাবে, এছাড়া বড় করে তো আমরা করতেই পারি। তো এবার নেক্সট আরেকটা অঙ্ক আছে, সে 10 কিমি পার আওয়ার বেরিয়ে গেল, যাওয়ার পরে সে 15 মিনিট লেট হলো, তারপরে সেম ডিস্টেন্সে যাচ্ছে 12 কিমি পার আওয়ারে, তারপরে বলছে যে তাহলে 5 মিনিট লেট হয়, তাহলে ডিস্টেন্সটা কত? সেক্ষেত্রে প্রথম স্পিডটা কত? 10 ইন্টু 12 ডিভাইডেড বাই দুটো স্পিডের মধ্যে পার্থক্য, 12 মাইনাস 10 ইন্টু, এবার এক্ষেত্রে কী হবে? টাইম ডিফারেন্সটা মাইনাস হয়ে যাবে, কেন? কারণ 15 মিনিট লেট এক্ষেত্রে 5 মিনিট লেট, দুটোই লেট আছে, তাহলে সেক্ষেত্রে টাইমটা কিন্তু T1 মাইনাস T2 হয়ে যাবে। তাহলে 15 মাইনাস 10 করলে, আর যেটা বড়, যেমন স্পিডের ক্ষেত্রে যখন S1 মাইনাস S2 করছি, তখন বড়টা থেকে ছোটো বাদ দিচ্ছি, তার মানে S1 এই স্পিডটা বড়, এবার যখন টাইম ডিফারেন্স করছি, তার মানে Tটা বড়, T1 গ্রেটার দেন T2, এক্ষেত্রে টাইম কত? যেহেতু দুটোই লেটে যাচ্ছে, তার জন্য 15 মাইনাস 5 হয়ে যাচ্ছে, মানে আমরা দুটোকে মাইনাস করব, তাহলে কত? 10 মিনিট হচ্ছে। এবার মিনিটটাকে ঘন্টা, যেহেতু কিলোমিটার পার আওয়ারে আছে, 10 কিমি পার আওয়ার একই ইউনিটে আনতে হবে, তাহলে 10 মিনিটটাকে 10/60 ঘন্টা করে নিলাম, তারপরে আমরা যদি এখানে ফর্মুলায় ফেলি, অঙ্কটা কিন্তু হয়ে যাবে।
তো এইভাবে আমি এই অঙ্কগুলো কিন্তু করে নিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে একটু সংক্ষেপে শেয়ার করার চেষ্টা করলাম। তো তারপরে আমি কি পড়বো সেটা তোমাদের সাথে শেয়ার করব। নেক্সট আমি পড়ে নিয়েছিলাম সেন্টেন্স চ্যাপ্টারটা, ইংলিশের ভীষণ ইম্পর্ট্যান্ট এবং এটা এসএসসি গ্রুপ সি এর জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তোমরা যখন লীলা রায়ের প্র্যাকটিস সেটটা করছো কিংবা আমি করাচ্ছি, দেখছো যে প্রত্যেকটা সেটের মধ্যে একটা করে কিন্তু সেন্টেন্সের কোয়েশ্চেন থাকছে। কাইন্ডস অফ সেন্টেন্স, সেন্টেন্স কত বড় সেন্টেন্স, অ্যাকচুয়ালি ক্লজ, একটা ক্লজ প্রিন্সিপাল এবং তার সাথে সাবঅর্ডিনেট ক্লজ মিলিয়ে কোথাও শুধু প্রিন্সিপাল ক্লজ থাকে, কোথাও শুধু প্রিন্সিপাল ক্লজ তার সাথে সাবঅর্ডিনেট ক্লজ থাকে। তো এই সেন্টেন্স কত রকমের স্ট্রাকচার অনুযায়ী যদি দেখি, এটাই আমরা মেনলি আজকে দেখবো, আমি এটাই লিখে নিয়েছিলাম। তো সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। এছাড়া ফাংশন অনুযায়ী 5 রকমের, যেমন অ্যাসার্টিভ, সেটা আবার 2 রকমের, পজিটিভ নেগেটিভ, ইন্টারোগেটিভ মানে কোয়েশ্চেন মার্কের যেগুলো থাকে, ইম্পারেটিভ মানে আদেশ অনুরোধ যে বিষয়গুলো বসে সেগুলো আর অপটেটিভ মানে অপ্ট করছি, কিছু আমি আকাঙ্ক্ষা করছি, সেগুলো হচ্ছে অপটেটিভ বা উইশ প্রকাশ করছি সেগুলো। আর এক্সক্লেমেটরি জানোই তো, বিস্ময়, আনন্দ, রাগ, দুঃখ। তো এই 5টা সেন্টেন্স ফাংশন অনুযায়ী, এছাড়াও স্ট্রাকচার অনুযায়ী 3টা আজকে আমি পড়ে নিয়েছিলাম বা নোট করে নিয়েছিলাম সিম্পল সেন্টেন্সের। তো সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। তো প্রথমেই চলে আসি সিম্পল সেন্টেন্স, খুব সংক্ষেপে তোমাদের সাথে শেয়ার করছি। সিম্পল সেন্টেন্স কাকে বলে? সিম্পল সেন্টেন্স হলো এমন একটা বাক্য যেখানে একটা সাবজেক্ট এবং একটাই ফাইনাইট ভার্ব থাকবে বা সমাপিকা ক্রিয়া সেটা থাকবে। তো এবার সব প্রিন্সিপাল ক্লজই কিন্তু একটা সিম্পল সেন্টেন্স হয়ে থাকে। তো দেখো এক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজ মানেই কিন্তু সিম্পল সেন্টেন্স। যেমন আমরা সাবজেক্ট মানে যদি আমরা এক্সাম্পল আসি, যেমন হি রিডস বুক, তাহলে এক্ষেত্রে হি এখানে একটা সাবজেক্টই, হিটা এখানে কিন্তু সাবজেক্ট এবং রিডস সেটা কিন্তু ফাইনাইট ভার্ব হয়ে যাচ্ছে। তারপরে আমরা যদি পড়ি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে এখানে কি, এখানে কিন্তু এই যে দ্য সানটা সাবজেক্ট হয়ে যাচ্ছে এবং তার সাথে রাইজেস যেটা রয়েছে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব হয়ে যাচ্ছে। শি ইজ এ গুড ডান্সার, তার সাবজেক্ট কি শি, আর ইজ সেটা অক্সিলারি ভার্ব। তাহলে একটাই কি থাকবে, প্রিন্সিপাল ক্লজ, এবং মানেই হচ্ছে সিম্পল সেন্টেন্স, এবং সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে একটা সাবজেক্ট এবং একটাই ফাইনাইট ভার্ব থাকবে। তো এবার স্ট্রাকচারে চলে যাবো, কী হবে, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট হবে। তো এক্ষেত্রে মেন আর কি থাকে, তো সিম্পল সেন্টেন্সের কী হবে, মানে এরকম কোয়েশ্চেন দিতেই পারে যে এটা একটা মানে পরীক্ষায় আসা কোয়েশ্চেন যে একটাই সাবজেক্ট এবং তার সাথে একটা ফাইনাইট ভার্ব থাকে সিম্পল সেন্টেন্স, এবং একটা সিম্পল সেন্টেন্স মানে সেক্ষেত্রে একটাই ক্লজ থাকবে এবং মেনলি প্রিন্সিপাল ক্লজ। তো সিম্পল সেন্টেন্সের বিষয়টা বুঝলাম, মানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং যে ক্লজটা থাকবে সেটা হবে প্রিন্সিপাল ক্লজ। যেমন ধরো এখানে মানে তোমার এক্সাম্পল রয়েছে, রাহুল অ্যান্ড টুম্পা আর বেস্ট ফ্রেন্ডস, রাহুল অ্যান্ড টুম্পা মিলে একটা সাবজেক্ট হলো, এখানে মানে ভার্ব কোনটা, একটাই কিন্তু অক্সিলারি ভার্ব আর রয়েছে, তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স। দ্য বার্ডস আর সিটিং অন দ্য ট্রি, তো এক্ষেত্রে সাবজেক্ট কোনটা, একটাই সাবজেক্ট এবং তার মেন ভার্ব সিটিং এটা একটা, তার মানে এটাও একটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। তো এগুলো আমি নোট করেছিলাম। তারপরে ধরো কম্পাউন্ড সেন্টেন্স, এবার কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? কম্পাউন্ড সেন্টেন্স মানে এমন একটা বাক্য যেখানে 2 বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং সেগুলি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। যেমন ফ্যান বয়েজ, এগুলোকে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন বলে থাকি। মানে তোমরা দেখতেই পাচ্ছ, এফ মানে ফর, এ মানে অ্যান্ড, এন মানে নট এবং বি মানে বাট, ও মানে অর, ওয়াই মানে ইয়েট আর এস মানে সো। প্রতিটি ক্লজই নিজের মধ্যে একটা করে পূর্ণ বাক্য হিসাবে দাঁড়াতে পারবে। কম্পাউন্ড মানে দেখো 2টো প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং তার মাঝখানে ফ্যান বয়েজ এটা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। যেমন আমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো, ডু অর ডাই, এটা কি, এটা কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা WBCS আশা কোয়েশ্চেন। এটা কোন মুভমেন্টের সময় গান্ধীজি বলেছিলেন তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আশা করি সকলেই জানো। তো এইভাবে আমরা যে কোনো সাবজেক্টকে কিন্তু কানেক্ট করে ইংলিশ থেকে হিস্ট্রিতে চলে যেতে পারি। তো ডু অর ডাই, অর আছে এক্ষেত্রে, দেখো এই যে অর হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, এটার দ্বারা যদি 2টো প্রিন্সিপাল ক্লজ যুক্ত থাকে তখন সেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। তাই ডু অর ডাই একটা কম্পাউন্ড সেন্টেন্স। এখানে কিন্তু ইউ কথাটা উজ্জ্ব আছে, ইউ ডু অর ইউ ডাই, তো অর দ্বারা যুক্ত আছে তাই কম্পাউন্ড সেন্টেন্স। ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপর নেক্সট এক্সাম্পল আসতে পারি, আই অ্যাম উইক বাট আই ক্যান ওয়াক, আমি উইক কিন্তু আমি ওয়াক করতে পারি। আই অ্যাম উইক এটা একটা প্রিন্সিপাল ক্লজ, নিজের অর্থ প্রকাশ করতে পারছে। আই ক্যান ওয়াক এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, দুটোর মাঝে বাট বসে আছে, কোঅর্ডিনেটিং কনজাংশন, তাই এটা একটা হয়ে গেল আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। তারপরে দ্য গার্ল স্মাইল্ড অ্যান্ড দ্য বয় ওয়েভড ব্যাক, এটাও 2টো প্রিন্সিপাল ক্লজ, তার মাঝে অ্যান্ড দ্বারা যুক্ত। তারপর আই ওয়ান্টেড টু প্লে সো আই ফিনিশড মাই হোমওয়ার্ক কুইকলি, সো দ্বারা যুক্ত আছে, সেক্ষেত্রে 2টো প্রিন্সিপাল ক্লজ, তাই এটাও একটা হয়ে গেল আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। এবার নেক্সট আমরা কিসে আসবো? নেক্সট আমরা আসবো কমপ্লেক্স সেন্টেন্সে। কমপ্লেক্স সেন্টেন্স আমরা কাকে বলবো? যেমন কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ বা নির্ভরশীল ক্লজ থাকতে পারে। তার মানে কি, অন্তত 2টো, তা একটা প্রিন্সিপাল ক্লজ মানে সেখানে একটা সাবজেক্ট এবং একটা তার সাথে
মেন ভার্ব থাকবেই তো প্রিন্সিপাল ক্লজের মধ্যে, আবার সাবঅর্ডিনেট ক্লজেও তো তাই, সাবজেক্ট এবং তার সাথে ফাইনাইট ভার্ব থাকবেই। তো সেক্ষেত্রে যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সে একটাই প্রিন্সিপাল ক্লজ এবং তার সাথে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তাই কমপক্ষে দুটো সাবজেক্ট এবং দুটো ফাইনাইট ভার্ব থাকবে। কমপ্লেক্স সেন্টেন্স কি আমরা ছোটোবেলায় যখন তখন যেমন তেমন যদিও তবুও কারণ এরকম করে ছোটোবেলায় নানারকমভাবে মনে রাখতাম আমরা, যেমন ডাব্লিউইচ ওয়ার্ডগুলো হু, হুম, হুজ, হুইচ, ওয়ার্ড, অ্যাজ, তারপর এছাড়াও রয়েছে অ্যাজ, বিকজ, সিন্স, ফর, অ্যাজ, ইফ, দো, অল দো, আফটার, বিফোর, where, when, while, how, that, so that, in order, that, till, until, lest, unless, in case, then ইত্যাদি দ্বারা যদি যুক্ত থাকে একাধিক ক্লজ, তখন আমরা সেটাকে বলবো কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্সে যদি আমরা উদাহরণে আসি, তা এই কমপ্লেক্স সেন্টেন্স হ্যাজ কি আছে এরকম আসতে পারে, তা একটা প্রিন্সিপাল ক্লজ এবং তার সাথে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ। যেমন যদি আমরা এক্সাম্পলে চলে আসি, তখন কী হবে, হোয়েন আই ওয়াজ রিডিং আ বুক হি কেম, যখন আমি পড়ছিলাম তখন সে আসলো। তাহলে হোয়েন দ্বারা যুক্ত আছে, দেখো ডাব্লিউইচ ওয়ার্ড হোয়েন দ্বারা যুক্ত আছে এবং এটা একটা কি সাবঅর্ডিনেট ক্লজ হলো, এবং হি কেম এটা একটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে এক্ষেত্রে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকলো। তাহলে এটা কি, এটা হলো আমাদের একটা কমপ্লেক্স সেন্টেন্স। এবং তার সাথে দেখো এক্ষেত্রে আই এখানে একটা সাবজেক্ট হলো এবং হি এখানে একটা সাবজেক্ট, তাহলে দুটো সাবজেক্ট থাকলো এবং দুটো আমরা কি বলেছি ফাইনাইট ভার্ব। এবার রিডিং এটা একটা ফাইনাইট ভার্ব এবং তার সাথে কেম একটা ফাইনাইট ভার্ব, দুটো সাবজেক্ট দুটো ফাইনাইট ভার্বের এই কন্ডিশনটাও কিন্তু পূর্ণ হলো। নেক্সট, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড, ইফ দ্বারা যুক্ত আছে, তার মানে এটা কী হবে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। এবারে তারপর ইফ ইউ ওয়ার্ক হার্ড, তাহলে এটা কী হলো, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, ইউ উইল সাকসিড এটা একটা প্রিন্সিপাল ক্লজ। এক্ষেত্রে ইউ এটা একটা সাবজেক্ট রয়েছে এবং সাকসিড এটা, আর ইউ ওই বাক্য নেক্সটটাতেও সেটাতেও একটা আমাদের কি রয়েছে, সাবজেক্ট রয়েছে। তাহলে দুটো সাবজেক্ট এবং তার সাথে দুটো ফাইনাইট ভার্ব, মানে ওয়ার্ক একটা ফাইনাইট ভার্ব থাকলো, সাকসিড একটা ফাইনাইট ভার্ব। তাহলে এটাও কি হয়ে গেল, এটাও একটা কিন্তু আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের শর্ত পূরণ করলো এবং তার সাথে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। তো তোমাদের সাথে এই ভিডিওতে আমি স্টাডি ব্লগ শেয়ার করার পাশাপাশি কিন্তু দুটো বিষয় শেয়ার করলাম। সেটা হলো আমাদের প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, এবং তার সাথে আমি শেয়ার করলাম তোমাদের সাথে ম্যাথ, টাইম অ্যান্ড ডিস্টেন্স, যেটা WBSSCর জন্য ভীষণ ইম্পর্টেন্ট আপকামিং, এছাড়া WBCS যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তার সাথে আমি সেন্টেন্স চ্যাপ্টারটা যেটা, সেটা কাইন্ডস অফ সেন্টেন্স, সেটা স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স কী রকমের, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, সেগুলো বিষয়ে আমি তোমাদের সাথে একটু আলোচনা করার চেষ্টা করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। এই দুটো টপিক কিন্তু তোমরা ভীষণ ইম্পর্টেন্ট এবং পড়ে নেবে গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের জন্য। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।